স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা সাধারণ পদ্ধতিতে অ্যালডিহাইডের নামকরণ করব। এখান থেকে আমরা শুরু করব। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে গত ক্লাসে আমরা পড়েছি। আজকে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিতে অ্যালডিহাইডের নামকরণ। আচ্ছা, অ্যালডিহাইড শব্দটা আসছে তোমার অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহল থেকে যদি আমি হাইড্রোজেন অপসারিত করি তাহলে যে যৌগটা পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যালডিহাইড। যেমন দেখো, অ্যালকোহলের এল আর ডিহাইড্রোজেনেশনের হাইড, এই অ্যালডিহাইড। এই যে দেখো এখানে অ্যালডিহাইড নামকরণটা কিভাবে হলো, যেমন দেখো অ্যালকোহল থেকে আমি নিলাম এল, এল, আর ডিহাইড্রোজেনেশন ডিহাইড্রো, এই যে এই অতটুকু হলো ডিহাইড, অ্যালডিহাইড। ডিহাইড্রোজেনেটেড মানে কি? হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেনেশন হলো হাইড্রোজেনের সংযোজন, আর ডিহাইড্রোজেনেশন হলো হাইড্রোজেনের অপসারণ। তাহলে এল আর ডিহাইড এই মিলে হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড শব্দের অর্থ হলো হাইড্রোজেন বিতাড়িত অ্যালকোহল, হাইড্রোজেন অপসারিত অ্যালকোহল। এখন কিভাবে আমরা হাইড্রোজেন অপসারণ করি সেটা হলো, অ্যালকোহলকে যদি আমরা কপার প্রভাবকের উপস্থিতিতে, এই কপার প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যায়। এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা এইচ, তো দুটো এইচ যদি চলে যায় তাহলে কি থাকবে? এখানে CHO থাকবে না? জি স্যার। CH2OH থেকে যদি এখান থেকে একটা এইচ আর এখান থেকে আরেকটা এইচ চলে গেলে এখানে এটা থাকবে CHO। তো এইটাই হলো অ্যালকোহলের আরে অ্যালডিহাইডের সংকেত। এটাই হলো অ্যালডিহাইডের সংকেত। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো আরেকটা জিনিস হলো, অ্যালডিহাইডের আরো কিছু নাম আছে। যেমন দেখো, তবে অ্যালডিহাইডের নামকরণের আরেকটা মেথড আছে, সেটা হলো একটা ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালডিহাইডের একটা রিলেশন আছে। যেমন দেখো, এটা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, তাহলে এটার নাম হবে ফর্মালডিহাইড। দেখছো, এসিটিক অ্যাসিড, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটার নাম হবে এসিটালডিহাইড, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর থেকে যে অ্যালডিহাইডটা আমরা পাবো সেটাকে আমরা বলবো এসিটালডিহাইড। এখান থেকে আমরা কি করি? এখান থেকে আমরা একটা ও বাদ দেই, একটা অক্সিজেন বাদ দেই। যেমন HCHO, এখান থেকে একটা অক্সিজেন আমরা অপসারণ করি, তাইলে অ্যালডিহাইড পাই। তাইলে এখানে ইক অ্যাসিড ছিল, যেমন ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইক অ্যাসিড বাদ দিয়ে আমরা যোগ করব অ্যালডিহাইড। তাহলে ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড, এসিটিক অ্যাসিড এসিটালডিহাইড, প্রোপায়নিক অ্যাসিড প্রোপানালডিহাইড, এই যে প্রোপিওনালডিহাইড। তারপরে দেখো এইটার নাম হলো বেনজুইক অ্যাসিড, বেনজিন থেকে পাই বলে এটার নাম হলো বেনজুইক অ্যাসিড, তাহলে এটার নাম হবে বেনজালডিহাইড, বেনজালডিহাইড। এরপরে দেখো কিটুন। কিটুন বলতে আমরা কি বুঝি? যে সিউ মূলক যুক্ত যৌগগুলোকে, এই ধরনের যৌগকে আমরা বলি কিটুন। এখানে দুটো অ্যালকাইল মূলককে যদি একটা সিউ মূলক দ্বারা যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি কিটোন। এই মূলকটাকে কার্বনাইল মূলক বলা হয়। এটাকে কি বলা হয়? ড্যাশ সি কার্বনেট মূলক, কার্বনাইল। এই যে ড্যাশ, এটা দিয়ে আমরা কার্বনিল বা কার্বনাইল মূলক বলি। এই দুই হাতে যদি দুইটা আর বসে, দুই হাতে দুইটা যদি আর বসে তাইলে সেটা হলো কিটুন।
আর কি এটা আমি বুঝতে পেরে বলেছি আগে যে অ্যালকাইল মূলকের সংকেত হলো আর, অ্যালকাইল মূলকের সংকেত হলো আর। এখন এই আর 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 কি হতে পারে, সেম অর ডিফারেন্স হতে পারে, ডিফারেন্ট হতে পারে। এইটা CH3 হলে এটাও CH3 হতে পারে অথবা ভিন্ন হতে পারে। যেমন দেখো এইটা এইটা হলো অ্যালকাইল এবং ফিনাইল। ফিনাইল মানে বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে এটাকে ফিনাইল বলি আমরা। তাহলে অ্যালকাইল ফিনাইল কিটুন বা কার্বনাইল। তো এইখানে দেখো এইটার নাম হলো ফিনাইল আর এইটার নাম হলো মিথাইল। তাহলে মিথাইল ফিনাইল। আচ্ছা ফিনাইল মানে কি, বেঞ্জিনের সংকেত কি বলো দেখি? বেঞ্জিনের সংকেত হলো C6 না H6। C6H6 হলো বেঞ্জিন। এখন এই বেঞ্জিন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয়, একটা হাইড্রোজেন যদি আমি বাদ দেই, তাহলে যেই মূলকটা আমরা পাই সেটা হলো ফিনাইল। সেটা হলো C6, তারপরে হবে H5 ড্যাশ। এই মূলকটার নাম হলো ফিনাইল। এটার নাম হলো ফিনাইল মূলক C6H5। তাহলে দেখো এখানে এই যে এইটা একটা ফিনাইল মূলক, এটা একটা ফিনাইল মূলক। আচ্ছা এইটার নাম কি হবে? ডাইমিথাইল কিটোন। ডাইমিথাইল কিটোন। যদিও আমরা এটার একটা প্রচলিত নাম আছে, সেটার নাম হলো এসিটুন। এই এসিটুন কথাটা বেশি ব্যবহৃত হয়, ডাইমিথাইল কিটোন, অথবা এটার একটা নাম হলো অ্যাসিটোন, অ্যাসিটোন। তারপরে এই যৌগটার নাম হলো এসিটোফিনন, এসিটোফিনন। এই যে এই যৌগটার নাম। তারপরে এখানে দেখো মিথাইল ইথাইল কিটোন। আচ্ছা এখন এই মূলকটাকে RCO মূলকটাকে আমরা বলি অ্যাসাইল। RCO মূলকটাকে আমরা কি বলি? অ্যাসাইল। মানে একটা অ্যাসিড থেকে একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর কি ছিল কার্বক্সিলিক অ্যাসিড? RCOOH। এখন এইখান থেকে যদি ওয়েস্টটা আমরা বাদ দেই, এই যে ওয়েস্টটা, তাহলে যেই মূলকটা আমরা পাই আর CO ড্যাশ প্লাস এখানে ওয়েচ। তাইলে এখন দেখো যে এই RCO মূলকটাকে আমরা বলি অ্যাসাইল মূলক। এটাকে আমরা কি বলি? অ্যাসাইল। এখানে CH3, এখানে যদি H হয় তাহলে এটার নাম ফরমাইল। এখানে যদি CH3 হয় তাহলে এটার নাম অ্যাসিটাইল। এই যে দেখো এখানে ফর্মিক অ্যাসিড থেকে যদি ওয়েচ মূলকটা বাদ দেই, তাহলে এই মূলকটার নাম হলো ফরমাইল। এটার নাম ফরমাইল। অ্যাসিডিক অ্যাসিড থেকে যদি ওয়েচ মূলকটা বাদ দেই, এটার নাম হলো অ্যাসিটাইল। এটার নাম অ্যাসিটাইল। প্রোপায়নিক অ্যাসিড থেকে যদি ওয়েচ মূলক বাদ দেই, তাহলে এটা হবে প্রোপানাইল। হ্যাঁ, প্রোপিওনাইল, প্রোপিওনাইল। ঠিক একইভাবে বেনজোইক অ্যাসিড থেকে যদি আমরা, এটার নাম কি? বেনজোইক অ্যাসিড। এটা একটা অ্যারোমেটিক অ্যাসিড, বেনজিন থেকে পাই বলে এটার নাম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড থেকে যদি ওয়েচ মূলকটা বাদ দেই, তাইলে এটার নাম হবে বেনজয়েল। বেনজয়েল। ওই যে আমি বললাম অ্যাসাইল। অ্যাসাইল মানে এখানে ফরমাইল, অ্যাসিটাইল, তারপরে বেনজয়েল। তো এই মূলকগুলোর নাম কি পারবে? এগুলো একটু পরে রাখতে হবে। আচ্ছা এখন দেখো RCO মূলক যুক্ত যৌগের নাম। RCO মূলক যুক্ত যৌগের নামটা কি হবে? এখানে দেখো, আচ্ছা এখন দেখো এই যে এখানে অতটুকু যে নাম কি, এটার নাম 2 কার্বন যদি থাকে তাহলে এটা হলো এসিটাইল। এসিটিক অ্যাসিড থেকে আসছে না, এটার নাম হলো এসিটাইল হ্যালাইড। এটার নাম এসিটাইল এমিন। এসিটাইল এমিন। অথবা এই মূলকটাকে আমরা বলি অ্যামাইড। এই মূলকটাকে বলি আমরা অ্যামাইড। এটার নাম হলো ইথানামাইড।
তারপরে এই অতটুকুর নাম হলো বেনজাইল এসিটাইল, এটা এসিটাইল বেনজিন, সরি এসিটাইলটা আমরা কোন দিকে ধরবো? এখানে দেখো এই অতটুকুকে আমরা বলবো এসিটাইল, তাহলে এটার নাম হলো এসিটাইল বেনজিন। এটার নাম হলো বেনজামাইড। এই যে অ্যামাইড মূলকটা আছে, অ্যামাইড, CONH2 মূলকটাকে আমরা বলি অ্যামাইড, এটা হলো বেনজামাইড। তারপরে দেখো এইখানে এসিটাইল আছে, এই যে এই জায়গাটার নাম হলো এসিটাইল, তাই না? এসিটাইল এটা এমিন, এসিটাইল অ্যামিনো বেনজিন, এন এসিটাইল অ্যামিনো বেনজিন। এন দ্বারা এখানে এনটা কেন দেওয়া হয়েছে? এনটা হলো যে এই এসিটাইল মূলকটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। এসিটাইল মূলকটা কার সাথে যুক্ত আছে? নাইট্রোজেনের সাথে, এই জন্য এটার নাম এন এসিটাইল অ্যামিনো বেনজিন। এটার নাম এসিটানিলাইড, এসিটানিলাইড। আচ্ছা, এটা আমরা জানলাম। ইথারের নামকরণ। ইথার মানে কি? এই যে যেমন দেখো এই মূলকটা থাকলে এটাকে আমরা বলি ইথার। এই মূলকটাকে, এটা কি ইথার বলবো? এখানে এটা কিন্তু ভুল হয়েছে, এখানে সিটা পড়বে না, এটা এখানে সি পড়বে না। সি পড়লে কি হয়ে যাবে? এটা কিটোন, কিটোন হয়ে যাবে। অতএব এখানে সিটা বাদ, বুঝতে পেরেছো? এই সিটা হবে না। তো ইথার কথাটা আমরা বারবারই বলবো। এটার নাম হলো ডাইমিথাইল ইথার। এটার নাম কি? দেখো এইখানে একটা মিথাইল মূলক, এই পাশে আর একটা মিথাইল মূলক, তাহলে এটার নাম হলো ডাইমিথাইল ইথার। এটার নাম কি হবে? এই পাশে একটা মিথাইল, এই পাশেও আর একটা মিথাইল না ইথাইল? ইথাইল, মিথাইল ইথাইল ইথার। এটার নাম কি হবে? এইখানে ফিনাইল, এই মূলকটার নাম হলো ফিনাইল, আর এইটার নাম হলো মিথাইল। আচ্ছা, এইখানে সি তো হবে না, এটা আমি বলছি, এটা বাদ। তাইলে ফিনাইল মিথাইল ইথার বা মিথাইল ফিনাইল ইথার। কেন মিথাইল আগে বলো তো? কি এম আগে না পি আগে? ফিনাইল লিখতে তো পি লাগে, তাইলে এখানে এম আগে, এই কারণে মিথাইল ফিনাইল ইথার। তারপরে দেখো এইখানে দুটোই ফিনাইল, এটাও ফিনাইল এটাও ফিনাইল। আর এইখানে কি সি পড়বে? এটা সি পড়বে না, এটা ভুল অবস্থায় রয়ে গেছে। তাইলে এটা হলো ফিনাইল, ডাইফিনাইল ইথার। সি থাকলে এই যৌগটার নাম কি হয়ে যায়? কিটোন। আচ্ছা, এরপরে আমরা উদ্ভূত পদ্ধতিতে, আমি বলছিলাম যে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের জাতকগুলোর নামকরণ। যেমন দেখো উদ্ভূত পদ্ধতি মানে কি? একটা মূল যৌগ ধরা হয়, তারপরে বাকিগুলো তারই যৌগ ধরা হয়। যেমন এটা হলো মিথেন, এইটা হলো মিথেন থেকে আমরা পেয়েছি, ধরা হয়। যেমন দেখো এইটাকে যদি আমি বলে ফেলি, এই জিনিসটার নাম যদি বলে ফেলি মিথাইল, তাহলে এই যৌগটার নাম হবে মিথাইল মিথেন। এইটাও যদি আমি বলে ফেলি মিথাইল, এইটাও একটা মিথাইল, তাহলে এটা হলো ডাইমিথাইল মিথেন, এটা হলো ট্রাইমিথাইল মিথেন, এটা হলো টেট্রামিথাইল মিথেন। আচ্ছা, যেমন দেখো মিথেনের মধ্যে একটা ক্লোরিন ঢুকে গেছে, তাহলে এটার নাম কি হবে? ক্লোরোমিথেন। এটার নাম ডাইক্লোরোমিথেন। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, অতএব এটার নাম হবে ডাইক্লোরোমিথেন। এটা হবে ট্রাইক্লোরোমিথেন। এটার আরেকটা নাম আছে ক্লোরোফর্ম, এটার নাম হলো ট্রাইক্লোরোমিথেন। এটার নাম টেট্রাক্লোরোমিথেন। এটার নাম, তাহলে দেখছো এখানে সবগুলো যৌগের নামই মিথেন হিসেবে ধরা হয়েছে। মিথেনকে মূল যৌগ ধরা হয়েছে, আর বাকিগুলো মিথেনের
যৌগ হিসেবে নামকরণ করা হয়েছে। আচ্ছা, উদ্ভূত পদ্ধতিতে কি একটা যৌগের নাম মূল ধরা হয় আর বাকিগুলো তার যৌগ ধরা হয়। আচ্ছা, এইটার নাম যদি কার্বিনল হয়, এটা কি? এটা মিথাইল অ্যালকোহল না? জি স্যার। এটার নাম হলো মিথাইল অ্যালকোহল, এইটার নাম হলো কার্বিনল, এটার নাম কার্বিনল। এখন এই যৌগের মধ্যে কি আছে? এখানে চারটা হাতের একটা হাতে একটা মিথাইল আছে, তাহলে এটার নাম হবে মিথাইল কার্বিনল। এইখানে দুটো মিথাইল মূলক আছে, এই কারণে এটাকে আমরা বলবো মিথাইল কার্বিনল। ডাইমিথাইল কার্বিনল, দেখো এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল, অর্থাৎ এর নাম হবে ডাইমিথাইল কার্বিনল। এটার নাম কি হবে একটু বলো তো, এটার নাম কি হবে? এটা হবে কার্বিনল। ট্রাইমিথাইল কার্বিনল, ট্রাইমিথাইল কার্বিনল। তাহলে মূল যৌগটা হলো কার্বিনল আর বাকিগুলো তার। এবং এটাও একটা সীমিত পদ্ধতি, অনেক যৌগের নাম এটার সাহায্যে করা যায় না। এরপরে আমরা পড়বো আইইউপিএসসি পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ বা ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাকটা কি আমি এটা গত ক্লাসে বলেছি যে আইইউপিএসসিটা কি। আইইউপিএসসি এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখান থেকে সমস্ত যৌগগুলোর আন্তর্জাতিক নামকরণ করা হয়, এটাকে জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিও বলা হয়। এখানে একটা জিনিস হলো, যৌগের নামকরণের আগে যৌগটার শিকলটা ঠিক করা হয়, যে শিকলটা কত বড় হবে। যত বড় হবে ওই শিকলের মধ্যে কার্বনের সংখ্যা হিসেব করে তারপরে নামকরণ করা হয়। আচ্ছা, এই যে যৌগটা একটু দেখো, এখানে এই যৌগটা দেখো, এটা একটা বড় যৌগ। এখানে মোট কার্বন আছে কয়টা, এটা কি বলতে পারবে? হ্যালো, এখানে কার্বন আছে কয়টা? স্যার ওখানে এখানে একটা কার্বন, একটা। এখানে কয়টা কার্বন? সরি, 6টা কার্বন। হ্যাঁ, 3 আর 1 4, এখানে 5, এখানে হলো 6 7 8টা কার্বন আছে। এখানে মোট কয়টা কার্বন আছে? 8টা। 8টার মধ্যে আমি যদি এইটাকে শাখা বানাই, তাহলে চেইনে থাকবে কয়টা? 7টা। জি স্যার। আর যদি আমি এইটাকে শাখা বানাই, তাইলে চেইনে থাকবে 6টা। অতএব কোনটা সঠিক? চেইন যত বড় হবে সেটাই সঠিক। যেমন দেখো, এই যে এখানে আমি এটাকে সোজা করে লিখছি, এই 3টাকে খুলে লিখছি, এই যে তিনটা ছিল CH2, এটা 3টাকে খুলে লিখছি। এই যে এখানে কত দেখো, এখানে কার্বন হলো এখানে একটা, এখানে কততে কত? 2 থেকে 2, তারপরে হলো 3, তারপরে হলো 4, তারপরে এটা হলো 5, এখানে 6 না দিয়ে আমি দিব এইটা 6, এটা হলো 7। তাইলে শাখা হলো কোনটা? শুধু এইটা, শুধু শাখা হলো এইটা। তাহলে চেইনটা বড় হলো কিভাবে? 1 2 3 4 5 6 7টা চেইনের মধ্যে হলো, একটা শাখায় হলো। এই যে দেখো, এটাকে আমি সাজিয়ে সোজাভাবে লিখেছি। তাইলে দেখো, এই যৌগটার নাম তাইলে কি হবে? হ্যাপটেন। যৌগটার নাম হবে হ্যাপটেন। আর এই মিথাইল মূলকটা কোথায় হবে? 5 নম্বরে মিথাইল মূলক। জি স্যার। না, 5-এ দিব না, আমি তখন নম্বর বসাবো এই পাশ থেকে। তখন আমি যদি নম্বরটা আমি এদিক থেকে বসাই, 1, এটা হবে 2, তারপরে এটা হবে 3, এটা হবে 4, এটা 5, এটা 6, এটা 7। তাইলে এদিক থেকে নাম্বারিং, এদিক থেকে নাম্বার বসালে এই শাখাটা পড়ে 3 নম্বরে, আর এদিক থেকে নাম্বার বসালে শাখা পড়ে 5 নম্বরে। তাইলে যেই সংখ্যাটা ছোট সেটি কারেক্ট।
তাহলে এটাকে আমরা বলবো 3 মিথাইল হ্যাপটেন। এটার অ্যাকচুয়াল নাম কি হবে? হ্যালো, জি স্যার। এটার নাম হবে 3 মিথাইল হ্যাপটেন। 3 মিথাইল হ্যাপটেন। হ্যাক্সেন, সরি হ্যাক্সেন। হ্যাক্সেন কেন? 7 কার্বন হইলে হ্যাপসেন হয়। হ্যাপটেন। আচ্ছা, এদিক থেকে নম্বর বসালে এটা পড়ে 3 তে, আর এদিক থেকে নম্বর বসালে শাখা পড়ে কোথায়? 5 এ। 5 হ্যাঁ, তাহলে বেশি নম্বর বসালে ওইটা ভুল, কম নম্বর বসালে ওইটা সঠিক। ঠিক। আচ্ছা, এখানে আরেকটা, তাইলে আইইউপিএসসি পদ্ধতিতে যে নামকরণ আমরা করি তার নিয়মগুলো দেখো। এটা হলো 1 নম্বর নিয়ম, মানে এমন ভাবে যৌগটাকে সাজাতে হবে যাতে শিকলটা কি হয়, সবচেয়ে বড় হয়। আচ্ছা, শিকলের মধ্যে যেটা বাদ পড়ে, শিকল থেকে যেটা বাদ পড়ে সেটাকে আমরা কি হিসেবে নামকরণ করব? শাখা বা ব্রাঞ্চ। যেমন দেখো এইখানে একটা এই মূল শিকলে কয়টা কার্বন আছে? 4টা। মূল শিকল থেকে বাদ পড়েছে কোনটা? এইটা। অতএব এটা হলো শাখা। এটা হলো কি? শাখা। তাহলে যৌগটা হবে বিউটেন, আর এইটা মিথাইল বলে ফেলবো এই শাখাটা। তাহলে কি হবে? 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন। আচ্ছা, এইখানে যদি আমি নম্বর বসাই, তাহলে এইখানে শাখা থেকে বাদ পড়লো কোনটা কোনটা? চেইন থেকে বাদ পড়েছে এইটা আর এইটা। চেইন থেকে বাদ পড়েছে এই দুটো। অতএব এটার নাম কি হবে? দেখো, আচ্ছা এইখানে অ্যালকেনের নাম মূলটা হবে অ্যালকটা কি হবে? 1 2 3, তাহলে প্রোপ। মূলটা হবে কি? প্রোপ। আর তার সাথে যেহেতু এটা সম্পৃক্ত, তাহলে তার সাথে এন। তাইলে এই দুটো মিথাইলকে আমরা বাদ দিলাম না? জি স্যার। হ্যাঁ, তাহলে বাদ আগে হবে কি? ডাই মিথাইল আগে হবে। দেখো ইংরেজিতে আমি এখানে ডাই মিথাইল DI, তারপরে হলো METHYL, ডাই মিথাইল। তারপরে এখানে 3 কার্বন হইলে প্রোপেন। এই যৌগটার নাম হবে ডাই মিথাইল প্রোপেন। ডাইমিথাইল প্রোপেন, তাই না? ডাইমিথাইল মানে দুটো মিথাইল আমি শিকল থেকে বাদ দিয়েছি। or 2 ডাইমিথাইল। এখানে এই যে ডাইমিথাইল দুইটা কোথায় আছে? 2 নম্বর পজিশনে, 2:2। আমরা এটা পরে গিয়ে দেখবো যে নামকরণ কিভাবে করতে হয়। এই 2 নম্বর পজিশনে দুটো মিথাইল আছে, অতএব এটার নাম হলো 2 ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা, পরে আমরা যাই এইখানে। একটু দেখো তো, এখান থেকে একটু পড়ো তো মাহবুবা, একটু এই জিনিসটা পড়ে বুঝো কিনা। হ্যালো, টিতে কোনো কার্যকরী মূলক না থাকলে শিকলের কার্বন পরমাণুগুলোতে এমন ভাবে নম্বর বসাতে হবে যাতে শাখাগুলোতে বসানো নম্বরের যোগফল সর্বনিম্ন হয়। যেমন আচ্ছা এখানে আমি একটু বলি নেই, এই যৌগের মধ্যে অন্য কোনো কার্যকরী মূলক আছে? নাই। অল বা ওয়েট বা কোনো কিছু নাই, আছে? না স্যার। যেমন এইটার মধ্যে কিন্তু কার্যকরী মূলক আছে। এটার মধ্যে কি আছে? কার্যকরী মূলক। ইন মূলকটা আছে। তাইলে এই ইনের মধ্যে যত কম নম্বর পড়বে সেটা হবে সঠিক। ইনের মধ্যে যত কম নম্বর পড়বে সঠিক হবে। কিন্তু এইখানে তো ইন মানে অন্য কোনো কার্যকরী মূলক নাই, তবে শাখার মধ্যে যত কম নম্বর পড়বে সেটা হবে সঠিক। যেমন দেখো, এইখানে একটা শাখা, এইখানে একটা শাখা, আরেকটা শাখা কোথায়? এখানে। আচ্ছা, ক্লাস 10-এ কি তোমরা নামকরণ গুলো এইভাবে পড়ছো? হ্যালো, এটার আমাদের
অনেক অল্প ধারণা দেওয়া হয়েছে, মানে একদম হ্যাঁ, বৃহৎ আকারে ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, তাইলে দেখো এই যৌগের মধ্যে দুটো শাখা আছে, আর মূল চেইনের মধ্যে কয়টা কার্বন আছে বলো দেখি মূল চেইনে? বলছি 6টা না, কার্বন। 5টা। এই যে 1 2 3 4 5টা মূল চেইনে আছে, 5টা চেইন থেকে বাদ দিচ্ছি কয়টা? 2টা। দুইটা। দুটো শাখা আছে আর মূল চেইনে হলো 5 কার্বন দিয়ে। এখন শাখার মধ্যে এইভাবে এখান থেকে যদি নম্বর বসাই, তাহলে শাখার মধ্যে নম্বর পড়ে কত? 3 আর 4। 3 আর কি পড়ে? 4। 4, তাই না? আচ্ছা, আর যদি এদিক থেকে নাম্বার আমরা বসাই, এদিক থেকে যদি নাম্বার বসাই, তাইলে শাখার মধ্যে কি নম্বর পড়ে বলো দেখি? 2 আর 3। কোন জায়গায় কম পড়েছে বলো দেখি? এখানে 3 আর 4 হলো 7, আর এখানে 3 আর 2 হলো 5। তাহলে এইখানে এই যে বসানো নম্বরগুলোর যোগফল এই পাশে হলো কম, এই হ্যাঁ স্যার। পাশে কম, এই পাশে বেশি। অতএব এটা হলো ভুল পদ্ধতি আর এটা হলো সঠিক পদ্ধতি। আমি আবার একটু দেখাচ্ছি, একটু বলো তো দেখি এইটা কেন ভুল পদ্ধতি? এই নম্বর বসানোটা এটা ভুল পদ্ধতি, এটা সঠিক পদ্ধতি। এটার কারণটা কি বলো দেখি? কারণ স্যার এখানে স্যার এখানে হচ্ছে একটা মানে 2 + 3 = আচ্ছা স্যার আপনি একটু বুঝান, আমি ভুলে গেছি আবার। শোনো, নম্বর বসালে শাখার মধ্যে যত কম নম্বর পড়বে সেটা হলো সঠিক, হুম হুম। জি স্যার। যদি কার্যকরীমূলক না থাকে। এখানে শাখার মধ্যে পড়ছে কত? 3 আর 4। তো 3 আর 4 এর যোগফল কত? 7 না? জি স্যার। আর এদিক থেকে নম্বর বসালে শাখার মধ্যে নম্বর পড়ে কত? 2 আর 3। তো 2 আর 3 এর যোগফল কত? 5। 5। তাইলে এখানে কম নম্বর পড়ছে না? জি স্যার। কম নম্বর ব্যবহার করে, কম ছোট সংখ্যা ব্যবহার করে আমি এখানে নামকরণ করেছি, এখানে বড় সংখ্যা ব্যবহার করে নামকরণ করেছি। অতএব ছোট ছোট সংখ্যা ব্যবহার করে নামকরণটাই হলো সঠিক। এটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর একটা হলো যে কার্যকরীমূলক যদি থাকে, যেমন দেখো এখানে ইন নামে একটা কার্যকরীমূলক আছে। কি আছে? ইন। ইন্ট। ইন থাকার কারণে ইনের মধ্যে যেখানে কম নম্বর পড়বে, যেভাবে নম্বর বসালে, এদিক থেকে নম্বর বসালে ইনে 1 2 3, ইনের মধ্যে পড়ে 3, আর এদিক থেকে নম্বর বসালে 1 2। তাইলে এই 2টা ছোট রাশি না? এখানে বসে 2 আর এখানে বসে হলো 3। তাহলে কোনটা সঠিক? 2 পেন্টিন হলো রাইট, 3 পেন্টিন বললে ভুল। কি বুঝতে পেরেছো এটা? জি স্যার, কম সংখ্যা থাকলে এটা বেশি রাইট, আর বেশি সংখ্যা হলে এটা ভুল। আমার কথা হলো যে কার্যকরীমূলক যদি থাকে একটা যৌগের মধ্যে, তাহলে সবসময় চিন্তা করতে হবে কার্যকরীমূলকটার মধ্যে কম সংখ্যা বসাতে। এদিক থেকে নাম্বারিং করছি আমরা, এদিক থেকে এখানে নাম্বারিং করছি কিভাবে? ডান এদিক থেকে থেকে বাঁ দিকে। আর এইখানে নাম্বারিং করেছি আমরা কিভাবে? বা বাঁ থেকে থেকে ডান দিকে। ডান দিকে। বাঁ থেকে ডান দিকে গেলে এই এই ইনের মধ্যে এইখানে ইনটা কোথায়? 3-এর মধ্যে শুরু। আর এখানে হ্যাঁ, ইনটা কোথা থেকে শুরু? 2 2 এর থেকে। মধ্যে। তাহলে এটার নাম হলো 2 পেন্টিন আর এটার নাম হলো 3 পেন্টিন। এটা ভুল, এটা ভুল পদ্ধতিতে নামকরণ হয়ে গেল। আর পেন্টিন কেন বলছি বলো দেখি? 5টা কার্বন আছে আর এখানে দ্বিবন্ধনের ইন। দেখো মূল হলো পেন্ট, পিই, পেন্টলে মূলটা হলো পিইএনটি, পেন্ট। তার সাথে এন যুগ হবে না ইন যুগ হবে বলো দেখি? এই দ্বিবন্ধনের কারণে, এই দ্বিবন্ধনের কারণে ইএনই যুক্ত হবে। তাহলে যৌগটা কি হবে? পেন্টিন। পেন্টিন হবে। প্যান্টিন, PENTENE, এই যৌগটার নাম হবে প্যান্টিন। এখন এই ইনটা কত নম্বর পজিশনে আছে? ইনটা আছে এখানে 3 নম্বর পজিশনে আর এখানে আছে 2 নম্বর পজিশনে।
এদিক থেকে নাম্বারিং করলে হবে 2 নম্বর পজিশনে, এদিক থেকে নাম্বারিং করলে হবে 3 নম্বর পজিশনে, অতএব এইটা ঠিক, এটা ঠিক 2.2 পেন্টিনটা হলো ঠিক। আচ্ছা এই যৌগটার নাম কি হবে? এখানে দেখো, এখানে কার্যকরীমূলক কোনটা? এখানে স্যার কার্যকরীমূলক হলো CHO, এখানে কার্যকরীমূলকটা হলো CHO কার্যকরীমূলক। তাহলে সংখ্যা নম্বর থেকে বসাতে হবে, এখান থেকে বসাতে হবে। কার্যকরীমূলক থাকার কারণে আমি এইখান থেকে নম্বর বসাতে পারবো না, বুঝতে পেরেছ? এখানে 1 2 3, তাহলে কার্যকরীমূলকটা 3 নম্বর পজিশনে চলে যায়, অতএব এটা হবে না। হ্যাঁ, এখানে যেমন কার্যকরীমূলক আছে এই কার্বনে, এখানে কার্যকরীমূলক আছে 1 নম্বর কার্বনে, তাই না? তাহলে সোজা কথা, কার্যকরীমূলকটা যেখানে আছে সেখান থেকে নম্বর বসা শুরু হবে, বা সেখানে যত কম নম্বর পড়ে সেটি হবে সঠিক পদ্ধতি, বুঝতে পেরেছ? এখানে কার্যকরীমূলক হলো CHO, অতএব এইখান থেকে 1 শুরু করা যায়, 1 2 3 4 5। আবার আমরা যদি 1 2 এখানে 3 দেই, এটা 4, আর এটাকে শাখা দেই, তাহলে এটা হলো ভুল পদ্ধতি। আমরা তাইলে এই যৌগটার নাম হলো, এটার চেইন হলো 5। হ্যাঁ, আর এই বাদ দিলাম কোনটা এখান থেকে, এই মূলকটা, এটা হলো ইথাইল। তাইলে কি হবে? 2 ইথাইল পেন্টানেল। আচ্ছা এখানে আল যুক্ত হয়েছে, এখানে প্যান্ট হলো মূল, তার সাথে যুক্ত হয়েছে এল, আল। দেখো মূল হলো 5 কার্বনের জন্য প্যান্ট, PNT। তার 1 মিনিট, এখানে পেন্টান, মূলটা হবে পেন্টান, পেন্টেন না? এখানে ই এর জায়গায় আল যুক্ত হবে, ই এর জায়গায় কি যুক্ত হবে? আল, তাইলে হলো পেন্টানাল। আর এখানে এই মূলকটা আছে কোথায়? 1 নম্বর কার্বনে, তাহলে এটার নাম হবে 1 পেন্টানাল। আর ইথাইনটা আছে, এই মূলকটা তো বাদ দিলাম, এটা হলো 2 ইথাইন 1 পেন্টানেল, 2 ইথাইল 1 পেন্টানেল। এটার নাম কি? ওয়িক অ্যাসিড। এটার নাম, এই মূলকটার জন্য হলো ওয়িক অ্যাসিড। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।